গ্রীষ্মের তাপদাহে শহুরে জীবন বিপন্ন। হঠাৎ কালবৈশাখী ঝড় আসার আগে যেমন আকাশ কালো মেঘে গুমোট হয়ে যায়, তেমনি গুমোট হয়ে গেল। সাদা পাঞ্জাবি আর কালোর মধ্যে সাদা চেক বিশিষ্ট লুঙ্গি পরিহিত পৌর লোকটি চোখ তুলে একবার আকাশ পানে তাকালেন। হঠাৎ করে পরিবেশ গুমোট হওয়ার কারণ সে ধরতে পারল না। শহুরে অঞ্চল হওয়ায় এখানে বিদ্যুৎ চলে আসছে অনেক আগে। রাস্তার পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে ইলেকট্রিক খুঁটিগুলো সদর্পে। পৌর লোকটি বিদ্যুতের খুঁটির দিকে তাকিয়ে শব্দ করে শ্বাস ফেল। তার বাড়িতে কিংবা তার গ্রামে এখনও বিদ্যুতের খুঁটি পর্যন্ত যায়নি। তাই এই গরমের দিনে তাকে আর তার পরিবারকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। পৌর লোকটির চিন্তার ব্যাঘাত ঘটল কোথাও মট করে গাছের মগডাল ভাঙার আওয়াজে। ঝড় আসার আগে আকাশে মেঘ গুরুম গুরুম শব্দে ডেকে উঠল। পরপর বাতাস শুরু হলো। বাতাসের বেগে গাছের মগডাল ভেঙে পড়েছে দূর ওই মাঠে। আর তার সাথে পৌর লোকটির লুঙ্গি বাতাসে উঠতে লাগলো। লুঙ্গি উঠতে উঠতে সেটা উঠে গেল হাঁটুর কিছুটা উপরে। লুঙ্গি চেপে ধরে পৌর লোকটি আশপাশ একবার ভীত চোখ বুলিয়ে নিলেন। তখন দেখলেন কেউ নেই। ঢোক গিলে ভয় হজম করে লুঙ্গি সামলে হাঁটা ধরলেন সামনের দিকে। কপালে তার বিরক্তির ভাঁজ। গরমের কারণে বাড়ি থেকে বের হতে চাচ্ছিলেন না। গ্রামের তুলনায় শহরে গরম বেশি, তাই তিনি এই জায়গায় আসতে একটু দোনমনা করছিলেন। যখন সৈয়দ বাড়ির সবার বড় কর্তা এবং সোসাইটির মধ্যে সবচেয়ে শ্রদ্ধাশীল ব্যক্তি সৈয়দ আজমাল আলী নিজের ছোট ছেলে সৈয়দ শহীদ আহমেদকে দুপুরে পাঠালেন একটি চিঠি দিয়ে, তখন তাকে না চাইতে রাজি হতে হলো। চিঠি বলে ভুল হবে, এক প্রকার হুমকি। সেই হুমকির ভয়ে পৌর লোকটি আর চেয়ে না করতে পারেনি। মিনমিন করে শহীদকে জানিয়ে দিলেন সময় মতো পৌঁছে যাবেন সৈয়দ বাড়িতে। হাঁটতে হাঁটতে মনে মনে গালি দিলেন সৈয়দ বাড়ির সবাইকে। গালি দেওয়ার পরপরই আবার চোখ বুলিয়ে নিলেন, ভালো করে দেখলেন কোনো মানুষ আশেপাশে আছে কিনা। যখন নিশ্চিন্ত হলেন নেই, আরও দুটো গালি দিলেন আজমল আলীকে। পরে লোকটি ধীর পায়ে হাঁটায় সৈয়দ বাড়ির মেন ফটকের সামনে পৌঁছাতেই শুরু হলো ধুলোঝড়, সাথে উত্থাল পাত্থাল বাতাস। এক হাত দিয়ে নিজের লুঙ্গি হাঁটুর কাছে চেপে ধরে অন্য হাত দিয়ে মাথা ঢেকে দৌড়ে গিয়ে প্রবেশ করলেন দোতলা বিশিষ্ট সৈয়দ বাড়িতে। ভিতরে প্রবেশ করতেই সৈয়দ বাড়ির সকলের দৃষ্টি পৌর লোকটির দিকে স্থির হলো। লোকটি মৃদু হাসার চেষ্টা করে সোফায় বসা আজমল আলীর উদ্দেশ্যে সালাম দিলেন। সামনে বসা আজমল আলীর রুট গলার আওয়াজ ভেসে আসলো। বয়সের ভারে শরীর নরম হয়ে আসলো ও সৈয়দ বাড়ির বড় কর্তা হিসাবে গলার স্বর যথেষ্ট রুড ও স্পষ্ট। পৌর লোকটিকে তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করে বলেন, আসসালামু আলাইকুম। কি সুন্দর করে সালাম করো, বলো আসসালামু আলাইকুম। পৌর লোকটি কথা বাড়ালেন না, চোখ নিচের দিকে মার্বেল টাইলসে স্থির রেখে দ্বিতীয়বারের মতো সালাম দিলেন। এবার আজমল আলীর উত্তর ভেসে আসলো ওয়ালাইকুম সালাম বলে। অতঃপর রাশভারী কণ্ঠে বলেন, বসো। বিনীত স্বরে বলেন নাকি আদেশ দিয়ে বলেন, পৌর লোকটি ঠিক বুঝলেন না। চুপচাপ গিয়ে সামনে রেখেই সোফায় বসলেন। চোখ তুলে সামনে তাকাতেই চোখের মনির মধ্যে আবদ্ধ হলো সৈয়দ বাড়ির বড় পুত্র সৈয়দ হেলাল আহমেদ। তার পাশে চুপচাপ মাথায় ওড়না টেনে বসে আছেন তার স্ত্রী লিপি খান। ওনার পাশেই চুপচাপ বসে আছে তাদের দু পুত্র, বড় ছেলে সৈয়দ জাইন হেলাল ও ছোট ছেলে সৈয়দ আরশ হেলাল। দুজনের মুখ থমথমে। বড় জনের বয়স 14 এবং ছোট জনের বয়স 12। হেলাল সাহেবের ঠিক সামনে বরাবর বসে আছে এবারই দ্বিতীয় পুত্র, যাকে হাড় কিপটে বলে চেনা যায়। তার নাম সৈয়দ নাছির উদ্দিন। ওনার পাশ ঘেঁষে বসে গম্ভীর মুখ বানিয়ে আছেন ওনার স্ত্রী নাজমিন চৌধুরী। এই দম্পতির দু কন্যা, বড় কন্যা সৈয়দা ইসরাত নাসির এবং ছোট কন্যা সৈয়দা নুসরাত নাছির। বড় মেয়ের বয়স 8.5 বছর আর ছোট মেয়ের বয়স 7 বছর।
আল্লাহর রহমতে ওনার একার 2 মেয়ে, আর কারোর মেয়ে নেই। ছেলে না থাকার কোনো দুঃখ নেই, কারণ উনি ওনার 2 মেয়েকে এই ছোট্ট জীবনে ছেলেদের মতো ট্রিট করে বড় করেছেন। সৈয়দ বাড়িতে আর মেয়ে না থাকার কারণে আজমল চৌধুরীর কাছে একটু বেশি আদরের এই 2 বোন। মাঝ বরাবর সোফায় বসে আছেন সৈয়দ বাড়ির 3য় পুত্র সৈয়দ শোয়েব আহমদ, যার পাশ ঘেঁষেই বসে আছে ওনার স্ত্রী ঝর্ণা বেগম ওর এক সন্তান। সেই সন্তানের নাম সৈয়দ ইব্রাহিম শোয়েব, যার বয়স 7। ঝর্ণা পাশ ঘেঁষে বসে আছেন রুহিণী, সৈয়দ বাড়ির ছোট সদস্য। সৈয়দ সোহেদ আহমেদ এর সহধর্মিণী তিনি, যার এক সন্তান সৈয়দ আহান নাওফিল, বয়স মাত্র 2। ড্রয়িং রুম জুড়ে বসা সবার মুখ একবার করে দেখে নিলেন পৌর। সৈয়দ হেলাল আহমেদ সারা সবার ভাবগতি ভালো, কিন্তু ওনার মুখে ভেসে উঠছে স্পষ্ট বিতৃষ্ণা। এই বিতৃষ্ণা কিসের জন্য, তার কারণ আজ করতে ব্যর্থ হলেন পৌর লোকটি। কাশির শব্দে চোখ ফিরিয়ে তাকালেন সামনে বসা আজমল চৌধুরীর পাশে বসা মেহরুন নেসা মায়ার দিকে। আজমল আলীর স্ত্রী, যার কথা ছাড়া সৈয়দ বাড়ির রান্নাঘরের একটা মশলার কোটাও এদিক ওদিক হয় না। আজমল আলী স্ত্রীকে কাশতে দেখে হাত বাড়িয়ে পিঠে হাত বুলিয়ে দিলেন। স্ত্রীকে মোলায়েম কণ্ঠে জিজ্ঞেস করলেন, মা কি হয়েছে? বড় শখের নারী মেহরুন নেসা ওনার যৌবনকালে অত্যাধিক সুন্দরী হওয়ার দরুন অনেক পুরুষের রাতের ঘুম হারাম হওয়ার কারণ ছিল মেহরুন নেসা নামক এই রমণী। আর এই অত্যাধিক সৌন্দর্যের কারণে আজমল আলী সেই 19 দশকের আটকে ছিলেন মায়াতে, আর এখনও আটকে। বয়স বৃদ্ধি পাওয়ার সাথে হাতের চামড়ার ভাঁজ পড়েছে, কিন্তু সৌন্দর্য আগের তুলনায় এক রত্তিও কমেনি। তার এই সৌন্দর্য ভাগ নিয়েছে সৈয়দ বাড়ির বড় কন্যা ইসরাত। মেয়েটা যেমন সুন্দরী তেমনি স্বাস্থ্য ভালো, কিছুটা গুলোমুলো টাইপ। মুখের ধরনটাও মেহরুন নেসার মতো হওয়ার দরুন সব থেকে বেশি আদর পায় সে মেহরুন নেসার কাছ থেকে। আজমল আলীর দিকে তাকিয়ে মেহরুন নেসা ঠোঁট এলিয়ে হেসে দুপাশে মাথা নাড়ালেন, কোনো সমস্যা নেই বলে। আজমল আলী এবার নিজের দৃষ্টি স্থির করলেন পৌর লোকটির দিকে, রাশভারী গলায় জিজ্ঞেস করলেন, জানো তুমি তোমাকে এখানে কেন ডাকা হয়েছে? পৌর লোকটি উপনিস মাথা নাড়ালেন। আজমল আলী কিছুটা বিরক্তি নিয়ে বলেন, আরেকবার প্রশ্ন জিজ্ঞেস করলে মুখ দিয়ে কথা বলবে। তুমি বোবা নাও যে মাথা উপর নিচ দেখাচ্ছ? পৌর লোকটি ধমক খেয়ে মিনমিন করে আওড়ালেন। আজমল আলী শব্দ করে শ্বাস ফেলেন, বড় ছেলের দিকে একবার তাকিয়ে দেখে নিলেন মুখের ভাবগতি। তিনি মুখ দেখে খুব ভালো করেই পড়ে নিতে পারেন মানুষের মনের কথা। ছেলের মনে এখন কি চলছে তাও খুব সহজে ধরে নিতে পারলেন। ঠোঁটের কোণ বেয়ে বেয়ে গলে মৃদু হাসির ফোয়ারা, যা কেউ দেখার আগেই বিলীন হয়ে গেল। নাসির সাহেবের দিকে চোখ ফিরিয়ে তাকাতেই দেখলেন তিনি নিচের দিকে তাকিয়ে খুশিতে গদগদ করছেন। নিজের মেয়েগুলোকে নিজের কাছে রাখার সুযোগ তিনি কোনোভাবেই মিস করবেন না, তাই বড় ভাইয়ের সাথে মনোমালিন্য হলেও তিনি এতে খুশি। অনেক সময় ভালো কিছু পেতে হলে বড় জিনিস কোরবানি দিতে হয়, আর এই কোরবানি দিতে তিনি এক পায়ে রাজি। আজমল আলী নাসির সাহেবের থেকে চোখ ফিরিয়ে নিলেন, পড়ে লোকটির দিকে তাকিয়ে দৃষ্টি জ্ঞাপন করলেন এবং শান্ত গলায় বললেন, ইমাম বিয়ে পড়ানো শুরু করুন। বড় মেয়ে সৈয়দা ইসরাত নাসিরের সাথে বড় ছেলে সৈয়দ জায়েন হেলালের বিয়ে হবে, এবং ছোট মেয়ে নুসরাত নাসিরের সাথে আরশ হেলালের বিয়ে হবে। ইমাম সাহেব জি আচ্ছা বলেন। মোটার ফ্রেমে জানালার ওপাশ থেকে বৃষ্টি ফোঁটা এসে ঘরের ভিতর পড়ছে। ঝনঝন করে বৃষ্টি পড়ার শব্দের সাথে ইমাম সাহেব শব্দ তুলে বিয়ে পড়াতে শুরু করলেন। সৈয়দ নাছির উদ্দিনের বড় কন্যা সৈয়দা ইসরাত নাছিরের সাথে নগদ 10 লক্ষ টাকা, দেনমোহর 1 বিঘা জমি ও 20 তলা সোনা ধার্য করিয়া তুমি কি ইসরাত নাছিরকে বিয়ে করতে রাজি আছো? রাজি থাকিলে বলো বাবা কবুল। জাইন মুখ বন্ধ করে বসে রইল চুপচাপ।
ইমাম সাহেব আবার জিজ্ঞেস করলেন, এবারও চুপ। আজমল আলী গলা খাকারি দিয়ে জাইনের দৃষ্টি আকর্ষণ করলেন, মোলায়েম কণ্ঠে বলেন, দাদা বলছো না কেন? তোমার কি কোনো সমস্যা আছে বা কিছু বলতে চাও? জাইন মনে হয় এই প্রশ্নের অপেক্ষায় ছিল এতক্ষণ। কাঙ্ক্ষিত প্রশ্ন। আজমল আলী জিজ্ঞেস করতে পৌরশালী ভারী গলায় বলল, কাবির নামে আরও একটা জিনিস অ্যাড করবে দাদা। আজমল আলীকে উদ্বিগ্ন হতে দেখা গেল না। তিনি নরম চোখে নাতির দিকে চেয়ে থেকে বলল, কি দাদা? জাইন অন্তর্ভেদী চাহনি ইসরাতের দিকে স্থির করল। বুদ্ধিদীপ্তি মাঝারি আকারের লম্বা লম্বা পাপড়ি বিশিষ্ট চোখগুলো এতক্ষণ স্থির ছিল মার্বেল টাইলসে। ইসরাত এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল, চোখের ভাষা বোঝার চেষ্টা করল না। নখ মুখে ঢুকিয়ে দাঁত দিয়ে কামড়াতে লাগলো। সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে রাজভারী গলায় জাইন বলল, কাবির নামে লিখুন, সোনা জমি দেনমোহ ছাড়া ও আমাকে। কখনো যদি ইশরাত আমাকে ডিভোর্স দিতে চায় বা পারিবারিক জাতাকলে পড়ে কোনো কারণে বিয়েটা অস্বীকার করতে চায়, তাহলে যেন আমাকে ওর পিছে ছাড়তে না পারে। দেনমোহরের জায়গায় আমার নাম লিখুন। আজ থেকে এই আমাকে ইশরাতের নামে লিখে দিলাম এই কাবির নামায়, যাতে ভবিষ্যতে ডিভোর্স দেওয়ার হলে দেনমোহর হিসেবে আমি আবার নিজেকে ওকে দিতে পারি। আজমল আলী প্রসন্ন হাসলেন। কাছে ডেকে জাইনের কপালে পড়ে থাকা চুলগুলো হাত বুলিয়ে দিলেন। মৃদু কণ্ঠে বলেন, বাপের মতো গাধা হোসনি, এটাই অনেক। তুই এই বয়সে এত বুঝদার, আর তোর বাপ বুড়ো হয়ে গেল, তারপর ও মাথায় গোবর ঠাসা। জাইন কথা আর বাড়ালো না। ইমাম সাহেব আবার প্রথম থেকে বিয়ে পড়ানো শুরু করলেন। সৈয়দ নাছির উদ্দিনের বড় কন্যা সৈয়দা ইশরাত নাছিরকে নগদ 10 লক্ষ টাকা দেনমোহর, 1 বিঘা জমি, 20 তলা সোনা ও সব অংশ নিয়ে নিজেকে দিয়ে আপনি কি এই বিয়ে করতে রাজি আছেন? রাজি থাকলে বলো আলহামদুলিল্লাহ কবুল। জাইন এককাল বিলম্ব করল না, রাজভারী গলায় বলে উঠল, আলহামদুলিল্লাহ কবুল। এবার ইমাম সাহেব ইসরাতের দিকে এগিয়ে গেলেন, যে এতক্ষণ বসে নখ খুঁটছিল আর এখন আঙ্গুর খাচ্ছে। নাসির সাহেব মেয়েকে মাথায় ওড়না টেনে বসতে বলতে সে ওড়না টেনে বসল। মার্বেল আকৃতির গোল গোল চোখ করে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সামনে বসা পৌর লোকটির দিকে। নাসির সাহেব বলেন, চোখ নিচের দিকে নামো ইশরাত। বাবার আদেশ পেতে ইসরাত চোখ নামিয়ে নিল নিচের দিকে। ইমাম সাহেব বিয়ে পড়াতে যাবেন। নাসির সাহেব থামিয়ে দিলেন, ভাঙ্গা গলায় বললেন, আমি বিয়ে পড়াবো আমার মেয়ের। সবাই রাজি হয়ে গেল। ইমাম সাহেব সরে গেলেন, জায়গা করে দিলেন নাসির সাহেবকে বসার। নাসির সাহেব এবার গমগমে স্বর তুলে বলেন, সৈয়দ হিলাল আহমেদের বড় পুত্র সৈয়দ জাহিন হেলাল নগদ 10 লক্ষ টাকা, 1 বিঘা জমি, 20 তুলো সোনা এবং স্বয়ং জাহিনকে দেনমোহর হিসাবে ধার্য করিয়া তোমাকে আমি তার কাছে সঁপিয়া দিলাম। তুমি এই বিয়েতে রাজি থাকিলে স্বইচ্ছায় বলো আলহামদুলিল্লাহ কবুল। ইসরাত মায়ের দিকে তাকাতে মাথা নাড়লেন উপর নিচ কবুল বলে দেওয়ার জন্য। চোখ ফিরিয়ে নাসির সাহেবের দিকে তাকাতে দেখলো বাবার চোখ খুশিতে টলমল করছে। মৃদু গলায় নাসির সাহেব আবার বলেন, রাজি থাকিলে বলো কবুল। ইসরাত আঙ্গুর মুখের ভিতর ঢুকিয়ে আরাম করে চাপাতে লাগলো। জাইনির দিকে তাকাতে দেখলো সে কর্মদৃষ্টিতে তাকে উপর থেকে নিচে পরিদর্শন করছে। আরাম করে বসে ইসরাত বলল, আলহামদুলিল্লাহ কবুল। সৈয়দ বাড়ির সবাই হাঁপ ছেড়ে বাঁচলেন। এবার আরশের দিকে এগিয়ে গেলেন ইমাম সাহেব, বিয়ে পড়ানো শুরু করলেন। শেষে বলেন, রাজি থাকিলে বলো বাবা কবুল। আরশ মাথার নিচে হাত ঢুকিয়ে আরাম করে বসলো। তেরা গলায় বলল, কবুল না বললে কোনো সমস্যা? আজমল রাগি রাগি চোখে তাকালেন আরশের দিকে। হেলাল সাহেবের দিকে দৃষ্টি দিতেই দেখলেন তার চোখে বিয়ে হবে না ভেবে আশার আলো জ্বলে উঠছে। একজনের বিয়ে হলে কি হবে, যাক আরেকজন বেঁচে গেছে। আজমল আলী ছেলে থেকে দৃষ্টি ফিরিয়ে রুড গলায় আরশকে বলেন, না বললে বিয়ে হবে না দাদা। আরশ হাসলো, চুলগুলো ব্যাগ ব্রাশ করে ঠোঁট টিপল। তারপর আজমল আলীর দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মক গলায় বলল, কবুল না বলে কেন বিয়ে হবে না? আজমল আলী যথাসম্ভব নিজের ক্রোধ সামলে বলেন, হয় না বলেই হয় না। কবুল আমাকে বলতেই হবে?
আজমল আলী এবার বেশ শব্দ করে চোখ থেকে ছোট লেন্সের চশমা খুলে সেন্টার টেবিলে রাখলেন। রাগী স্বরে নাসিরকে বলেন, বলেছে ছেলেটা 3 বার কবুল, এবার তুই দাদুনিকে বিয়ে পড়া। আরুষ মনে মনে শয়তানি হাসি হাসলো। বাবার মুখের দিকে তাকাতেই দেখল এতক্ষণ পরিতৃপ্তি নিয়ে হাসা মুখটা পাংশুটে বর্ণ ধারণ করেছে। আরুষের দিকে দৃষ্টি স্থির হতেই পিঠে হাত বুলিয়ে দীর্ঘশ্বাস ফেলেন। আরুষও সম পরিমাণ ব্যথিত হয়ে দীর্ঘশ্বাস ফেল, কিন্তু নিজ মনে ঠিকই বিড়বিড় করে আওড়ালো, আলহামদুলিল্লাহ কবুল। নুসরাতের পালা এলো যখন নাসির সাহেব কিছু বলার আগে নুসরাত চিৎকার দিয়ে বলে উঠল, আলহামদুলিল্লাহ কবুল। ড্রয়িং রুমে মুখ গম্ভীর করে বসা আজমল আলী শব্দ করে হেসে উঠলেন। এই পর্যায়ে নুসরাত আর ইসরাতকে নিজের দুপাশে বসে আদর করে দিলেন। জায়নার আরুষকেও দিলেন। সবার শেষে ইরহামের কপালে চুমু খেয়ে বলেন, তুই রাগ করিস না, আরেকটা মেয়ে থাকলে তোর সাথে বিয়ে দিয়ে দিতাম। কথাটা শেষ করে উচ্চ শব্দে হাসলেন। বাবার সাথে তাল মিলিয়ে হাসলেন ছোট 3 পুত্র, কিন্তু বড় পুত্রের মুখে অমাবস্যার মতো অন্ধকার নেমে আছে। ঠোঁটে নেই এক চিলতে হাসি। আজমল আলী আর ফিরে তাকালেন না হেলাল সাহেবের দিকে। রাগ করলে করুক কে, তিনিও তার জেদ নিয়ে অটুট। বাবা ভাইয়ের এই নীরব স্নেহ যুদ্ধ পরিবারের সবাই চুপচাপ দেখল, কেউ টু শব্দ করল না। আজমল আলী যা সিদ্ধান্ত নিয়েছেন আজ পর্যন্ত তার কোনো খারাপ দিক বের হয়নি, তাই এবারও চোখ বন্ধ করে সবাই আজমল আলীর উপর বিশ্বাস রাখছেন। সবার মধ্যে বেঁকে বসেছেন হেলাল সাহেব। বাবার এই সিদ্ধান্ত তিনি মেনে নিতে পারছেন না। পরিবারের ভিতরে বিয়ে তিনি কোনো কালে চাননি, আর তার বাবাই ভাইয়ের মেয়ের সাথে তার ছেলের দুটোর বিয়ে দিয়ে দিলেন। নিজের অভিমান চেপে উঠে দাঁড়ালেন। এতক্ষণ অনেক কষ্ট করে এখানে বসেছিলেন, আর পারবেন না তিনি। অসার পা বাড়ালেন নিজ রুমের দিকে, পিছনে রেখে গেলেন বিষণ্ণ হয়ে বসে থাকা আজমল আলীকে। জোর করে বিয়েতে এবার আজমল আলী নিজে একটু দ্বিধায় ভুগছেন। পিঠে মেয়েলি হাতের স্পর্শ পেতেই আজমল আলী পিছু ফিরলেন। নাজমিন বেগম ও লিপি বেগম হাসি মুখে তাকিয়ে আছেন তার দিকে। দুজন পিঠে হাত বুলিয়ে দিয়ে নিচু গলায় বলেন, আব্বা, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। মাগরিবের আজান দিতে সবাই যে যার রুমে ফিরে গেল। ড্রয়িং রুমে একা বসে রইলেন নাসির সাহেব, নুসরাত ও ইসরাত। বাইরে তখনও ঝুমঝুম শব্দে তুলে বৃষ্টি পড়ছে। মোমবাতি দুটো সেন্টার টেবিলে রাখা। বিদ্যুৎ সংযোগহীন হয়েছে অনেকক্ষণ। হেলাল সাহেবের রুম থেকে আসছে একাধিক আলো আকবার বলার ধ্বনি। মনোযোগ ফিরিয়ে এনে নাসির সাহেব সামনের সোফায় তাকালেন। দেখলেন নুসরাত এক পা সোফার হাতলে রেখে আরেক পা তুলে রেখেছে সোফার উপরে ফোমের উপর আরাম করে শুয়ে কান খুঁচাচ্ছে। ইসরাত ওনার পাশে বসে মৃদুস্বরে অফিজা পড়ছে। নাসির সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। খুশি মনে হাঁকছুলেন নাজমিন বেগমের উদ্দেশ্যে, ও নাজমিন, এই বৃষ্টির দিনে গরম গরম কোনো কিছুই তৈরি করো। রান্নাঘর থেকে নাজমিন বেগম প্রত্যুত্তর করলেন হালকা গলায়। অপেক্ষা করুন। এরপর আর কোনো হাঁক আসলো না নাসির সাহেবের কাছ থেকে। নাজমিন বেগম দীর্ঘশ্বাস ফেলে ডাল পিষতে শুরু করলেন পাটার মধ্যে। ঝর্ণা মাংস ছোট ছোট করে কেটে রাখলেন একটা বাটিতে। রান্নাঘরে 4 জন রমণী থাকা সত্ত্বেও আজ কোনো শব্দ নেই। এত নিস্তব্ধতা রুহিণী মেনে নিতে পারলেন না। নিজে আগ বাড়িয়ে জায়েদের সাথে কথা তুললেন বিয়ের বিষয়ে। জিজ্ঞাসু গলায় লিপি বেগমকে বললেন। লিপি বেগম মশলা তৈরি করছিলেন। রুহিণী ডাকি কেঁপে উঠলেন। হকচকিয়ে গিয়ে বলেন, রুহিণী গলা খাতে নামিয়ে নিলেন। নম্রতা বজায় রেখে জিজ্ঞেস করলেন। লিপি বেগমের হাত থেমে গেল। উদাস দৃষ্টি জায়ের দিকে দিয়ে বললেন, পরিবারে নাকি ভাঙন ধরবে। ভাঙন ধরার হলে এতদিনে এমনিতেই ধরতো, তাই না রে মেজো? নাজমিনের দিকে প্রশ্ন ছুরি দিয়ে লিপি বেগম তাকিয়ে রইলেন চুপচাপ। লিপি বেগমের প্রশ্নের উত্তর ঝটপট দিলেন নাজমিন বেগম। জি আপা। রোহিণী কিছু বুঝলেন না। সব তার মাথার দুহাত উপর দিয়ে গেল। ঝর্ণা বেগম মাংস কাটা হাত নিয়ে কপালে রাখলেন। রোহিণী বেগমকে বকা দিয়ে বলেন। লিপি বেগম মাটির উনুনে পাতিল বসিয়ে
হাসলেন। ঝর্ণা বেগমকে হালকা ধমক দিয়ে বলেন, তুই ওকে ধমকাচ্ছিস কেন রে সেজো? দাঁড়া, আমি তোকে সব খুলে বলছি। রোহিণী বেগম ঝর্ণা বেগমের ধমক খেয়ে মুখ চুপসে গিয়েছিল। যখন লিপি বেগম ঝর্ণা বেগমকে ধমকে তাকে বুঝিয়ে বলার কথা বলেন, তখন আবার ঠোঁটে এসে ভিড় করলো হাসি। ঝর্ণা বেগম আর নাজমিন বেগম সেটা খেয়াল করে হালকা হাসলেন। লিপি বেগম এবার বলতে শুরু করলেন, গতকাল রাতে পাঠাগারে গোপন বৈঠক বসেছিল না বাড়ির পুরুষদের নিয়ে, সেখানে আব্বা জাইন আর ইসরাতের বিয়ের কথা তুলেন। রোহিণী কথা থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন। এবার নাজমিন বেগম মৃদুস্বরে বললেন, হুম। রোহিণী অবাক গলায় জিজ্ঞেস করলো। রোহিণীর গলা থেকে বিস্ময় ঝরে পড়ছে। গোল গোল চোখে চেয়ে আছেন বড় জায়েদের দিকে। তার এরকম বিস্ময় নিয়ে প্রশ্ন আর গেল গোল গোল চাহনি দেখে বড় জায়েরা উচ্চ শব্দে হেসে উঠলেন। ঝর্ণা বেগম পারেন তো এখানে গড়াগড়ি খেয়ে হাসতেন। রোহিণী গাল ফোলালেন। 2 বছরের বাচ্চার মা হয়েও এখনও 18-র সেই কিশোরীদের মতো গাল ফোলান তিনি। আরেক দফা জায়রা তাকে নিয়ে হেসে গড়াগড়ি খেল। এবার বেজায় চটে গেলেন রোহিণী 3 জায়ের উপর। রাগি রাগি গলায় বলেন। লিপি বেগম মিছিমিছি চোখ বড় বড় করে 2 জায়ের দিকে তাকালেন। রোহিণীকে সান্ত্বনা দিয়ে বলেন, আয় নাজনীন ঝর্ণা, হাসছিস কেন তোরা ওকে নিয়ে? দুটোকে ধরে লাগাবো না? ঝর্ণা বেগম আর নাজমিন বেগম এতক্ষণ পেট চেপে হাসি রাখা ফুস করে ছেড়ে দিলেন। দুজনেই হাসি দেখে লিপি বেগমও হেসে দিলেন। পরপর রোহিণী উচ্চ শব্দে হেসে দিলেন। 4 জন রমণী কোনো কারণ ছাড়া নিজেদের দিকে তাকিয়ে কিছুক্ষণ পরপর হাসলেন। চোখের কোণে পানি জমা হওয়ায় লিপি বেগম চোখ মুছে নিলেন হাতের তালু দিয়ে। হাসি কোনো রকম চেপে বললেন, আর হাসাবি না আমায়, খবরদার। লিপি বেগম চোখ রাঙ্গানি দেখে নাজমিন বেগম হু হা করে হেসে উঠলেন। চোখ হাঁটুতে চেপে ধরে বলেন, আপা, কিছুক্ষণ আমরা কেউ কারোর দিকে তাকাবো না, তাহলে হাসি একটু হলেও কমবে। হাসির চোটে নাজমিন বেগমের কথাগুলো এবড়ো থেবড়ো হয়ে আসলো। সবাই মেনে নিলেন। এরপর যে যার কাজ গোছাতে লাগলেন। 4 জনের এক যাও কারোর দিকে ফিরে তাকালেন না কিছুক্ষণ। লিপি বেগম পাতিলে তেল দিয়ে ডালে বড়া ভাজতে ভাজতে রোহিণীর উদ্দেশ্যে বলেন, শোন ছোট, তো আব্বা তো দুজনের বিয়ের কথা তুললেন, কিন্তু উনি বেঁকে বসলেন। মেজো ভাই আব্বার কথা শেষ হওয়ার আগেই খুশিতে হই হই করে উঠলেন। মেজো ভাইয়ের খুশির কারণ তো তুই বুঝতেই পারছিস, তার মেয়ে তার কাছেই থাকবে, এটাই বড় ব্যাপার। ইসরাতের জন্মের পরেই মেজো ভাই বলেছিলেন মেয়ের বিয়ে দিবেন না তিনি, আর এই প্রস্তাব পাওয়ার পর হাতে জিলাপি পাওয়ার মতন খুশি হয়েছিলেন। আমার ওনাকে বেঁকে বসতে দেখে আব্বা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইলেন। জিজ্ঞেস করলেন, কেন বেঁকে বসেছেন? উনি জুৎসই কোনো কারণ দেখাতে পারলেন না। তোরা তো জানিস আব্বা কীরকম লোক। ওনার কাছ থেকে জুৎসঙ্গত উত্তর না পেয়ে তেরা গলায় বললেন, তুমি তো কোনো জুৎসই উত্তর দিতে পারলে না যা হেলাল, তাই তোমার এই বেঁকে বসার শাস্তিস্বরূপ তোমার ছোট ছেলের সাথে নাসিরের ছোট মেয়ের বিয়ে নির্ধারণ করা হলো। রোহিণী মুখে এক হাত চাপলেন। বিস্ময়ে তার অক্ষিকোটর থেকে অক্ষিগোলক বের হয়ে আসছে। মৃদু চেয়েছি জিজ্ঞেস করলেন। এবার চোর ধরার মতো 3 যা মুখ লুকিয়ে ফেলেন ওনার আড়ালে। রোহিণী সন্ধির নজরে তাকাতেই 3 জন একসাথে বোকা হেসে নাজমিন বেগম বললেন, গোপন বৈঠকের কথা শুনে আমি আপার ঝর্ণা 3 জন মিলে কান পেতেছি দরজার ওপাশে। ওদের গলা তো বাজ খায়, ধীরে কথা বললেও জোরে বের হয়, তাই শুনতে কোনো অসুবিধে হয়নি। রোহিণী ব্যাংকের মতো হাঁ করে ফেলেন। দুঃখী চোখে জায়েদের দিকে তাকাতেই দেখলেন তারা কাচুমাচু করছে। কাদো কাদো গলায় বলেন। ঝর্ণা বেগম সতর্ক চোখে বাহিরের দিকে একবার তাকালেন। রোহিণীকে শাসি বলেন, ধীরে কথা বল ছোট, শুনতে পাবে ভাইয়ারা, আর তোকে আমরা নিয়ে যেতাম কান পাততে। ওখানে গিয়ে যদি আহান কান্না করে সেটা ভেবে আপারা আমি নিয়ে যাইনি। বাড়ির কর্ত্রীরা ফিসফিস শব্দ করে আরও অনেক কথা বলো বাড়ির কর্তাদের নিয়ে। যা বাড়ির কর্তাদের অগোচরে রয়ে গেল। লাঠি ভর দিয়ে রুমের ভিতর পায়চিরি করছেন মেহেরুন নেসা। এদিক থেকে ওদিক
আজমল আলী বাথরুমে গিয়েছেন। হাঁটতে হাঁটতে বারবার চোখ ফিরিয়ে তাকালেন বাথরুমের দরজার দিকে। কাঙ্ক্ষিত ব্যক্তি তখনও বাথরুমে। এবার বিরক্ত হয়ে মেহরুন নেসা দুর্বল পা ফেলে এগিয়ে গেলেন দরজার সামনে। হালকা হাতে থাপ্পড় দিতে যাবেন দরজায়, তখনই দরম করে ওয়াশরুমের দরজা খুলে গেল। আজমল আলী দরজা খুলে ভুরু কুচকে স্ত্রীর পানে তাকিয়ে রইলেন। মেহরুন নেসা একই ভঙ্গিতে ভুরু বাঁকি স্বামীর দিকে তাকিয়ে রইলেন। রাগী স্বরে আজমল আলীকে জিজ্ঞেস করলেন, আপনি আগো বিয়া দিছেন কে? হেলাল যখন রাজি হয় নাই তখন জোর করবার কি দরকার আছিল? আমারে কি সব খুইলা কইবান আপনি? আজমল আলী স্ত্রীর জিজ্ঞাসা দৃষ্টি অবজ্ঞা করে পাশ কাটিয়ে চলে গেলেন। আরাম করে গিয়ে বিছানায় বসলেন। হাতের লাঠি আর মোমবাতি এক পাশে রেখে স্ত্রীকে হাতের ইশারায় কাছে ডাকলেন। মেহরুন নেসা কপালে বিরক্তির ভাঁজ ফেলে এগিয়ে গেলেন স্বামীর দিকে। রাগী চোখে স্বামীর দিকে তাকিয়ে পাশ ঘেঁষে বসলেন। আজমল আলী মোটা গম্ভীর গলায় এবার স্ত্রীর উদ্দেশ্যে বলতে শুরু করলেন, শোনো, তোমার বড় ছেলের প্রবাসের ফেরার আর দিন কত? মেহরুন নেসা ভ্রু বাঁকিয়ে নিলেন। জিজ্ঞেস করতে যাবেন বিয়ের সাথে প্রবাস যাওয়ার কী সম্পর্ক, তার আগেই বুঝে গেলেন আজমল আলী স্ত্রীর মনের কথা। আদেশ সহকারে বলেন, আগে বলো দিন কত, তারপর তোমার সব প্রশ্নের উত্তর পাবে মায়া। মেহরুন নেসা এবার খানিকটা দমে গেলেন। হাতের আঙ্গুল চেপে দিন গুনতে লাগলেন। গণনা শেষে মৃদু গলায় আওড়ালেন, এই তো সামনে সোমবারের পরের সোমবার, মাইনে 9 দিন পর। কিন্তু এইটার সাথে বিয়ার কি সম্পর্ক আমি বুঝলাম না। আজমল আলী স্ত্রীর কাজ চেপে ধরলেন। স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আমাকে বিশ্বাস করো তুমি? মেহরুন নেসা মাথা উপনিস নাড়ালেন। আজমল আলী মোলায়েম কণ্ঠে বলেন, তোমার ছেলে এবার প্রবাসে গেলে আর ফিরে আসতো না। মেহরুন নেসা ভুরু কুঞ্চিত করে ফেলেন। দ্বিধা নিয়ে স্বামীকে জিজ্ঞেস করলেন, আপনি যাইনালা কিভাবে? শুক্রবার রাতে আমি যখন পাঠাগারে ছিলাম তখন জানতে পেরেছি। মেহরুন নেসা আবারও কিছু প্রশ্ন করতে যাবেন। আজমল আলী থামিয়ে দিলেন। তর্জনী আঙ্গুল তুলে ঠোঁটের উপর রেখে দেখালেন চুপ। মেহরুন নেসা স্বামীর কাছ থেকে আদেশ পেয়ে আর কথা বাড়ালেন না, চুপ মেরে বসে রইলেন। তোমার ছেলে এবার প্রবাসে গেলে আর ফিরে আসতো না। তার 2টা সন্তান তার কাছে কিসের টানে দেশে আসবে সে? হয়তো আমি আর তুমি মারা গেলে আসতো হেলাল। আসতে কি তুমি ওকে দেখতে পেতাম না তো। তাই আমি হেলালের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তার ছেলে নাসিমের মেয়েদের সাথে বিবাহ নামক বন্ধনে বেঁধে দিয়েছি। এতে করে হেলাল দেশে আসতে না চাইলে তার ছেলেরা বউয়ের টানে দেশে আসলে তাকেও আসতে হবে। আর এতে করে পারিবারিক সম্পর্কেও চির ধরবে না। ভাইয়েরা মিলমিশ করে বেঁচে থাকবে। মেহরুন নেসা এবার পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন। কিছুটা চিন্তিত গলায় বলেন, কিন্তু জাইন আরস বড় হইবার সাথে যদি নতুন কাউরে পছন্দ হই তাহলে তখন কি হইব? মেহরুন নেসার প্রশ্নে মৃদু শব্দে হেসে উঠলেন আজমল আলী। স্ত্রীর পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, জাইন এরকম কিছু করবে না। ছেলেটা এই বয়সে যথেষ্ট ম্যাচিউর। ছোটটা করলেও করতে পারে। আচ্ছা, এসব নিয়ে এখন ভেবে কি হবে? যখন হবে তখন ভেবে দেখা যাবে। সারাদিন অনেক ধকল গিয়েছে, এবার একটু শুয়ে আরাম করো। মেহরুন নেসা মাথা নাড়লেন। স্বামীর পাশ ঘেঁষে গিয়ে শুয়ে পড়লেন বিছানার এক পাশে চিন্তামুক্ত হয়ে। কিন্তু আজমল আলী সত্যি কি চিন্তামুক্ত হতে পারলেন? মোমবাতি জ্বালানো কক্ষে নিশাচর প্রাণীর মতো উপরে সিলিং ফ্যানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। সম্পর্ক স্থায়ী থাকার জন্য যে বিয়ে দিয়েছিলেন সে বিয়ের জন্য পারিবারিক দৃঢ় সম্পর্কটা ধীরে ধীরে কি ভেঙে যাবে, নাকি সময়ের সাথে সেটি আরও মজবুত হবে? তা সময় এবং তকদির বলে দিবে। ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তকদিরের উপর সব কিছু ছেড়ে দিয়ে নিশ্চিন্তে চোখ বুজলেন আজমল আলী।
যে সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য বাবার সাথে দ্বন্দ্বে নেমেছিলেন, সেই সম্পর্ক তিনি নিজ হাতে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিলেন। বন্দুকের ভিতর থেকে বের হওয়া গুলি মানুষের শরীরে আঘাত করলে সেটি সময়ের সাথে চামড়ার আস্তরণে ঢাকা পড়ে, কিন্তু মানুষের মুখ থেকে বের হওয়া কথার বুলি তা মনে আঘাত করলে কখনো চামড়ার আস্তরণে ঢাকা পড়ে না। হেলাল সাহেবের কিছুক্ষণের আগের কথা শুনে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন নাসির সাহেব। নাসির সাহেবের এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকা মেনে নিতে পারলেন না হেলাল সাহেব। রাগী গলায় চোখ মুখ অন্ধকার করে বলেন, আজ এক্ষুনি এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হবি। তুই কি বুঝতে পারছিস না আমার কথা নাসির? তোকে বারংবার এই কথা বলতে হচ্ছে কেন? স্যার দাঁড়িয়েছিল নাসির সাহেবের পাশে। বাবাকে স্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে বুক ধরফর করে উঠল ছোট্ট মেয়েটার। কাঁদো কাঁদো চোখে বাবার দিকে তাকিয়ে হাত দিয়ে চেপে ধরল নাসির সাহেবের বড় হাতখানা। নাসির সাহেব ইসরাতের স্পর্শে কেঁপে উঠলেন। এতক্ষণ ধরে ধ্যান জ্ঞান হারিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছিলেন ভাইয়ের সামনে। অবিশ্বাস্য চোখে ভাইয়ের দিকে তাকিয়ে রইলেন নিষ্পলক। যে ভাইয়ের সাথে বড় হওয়া, যার হাত ধরে হাঁটতে যেতেন, যে উঠতে বলে উঠতেন, বসতে বলে বসতেন, সে ভাই আজ তাকে আদেশ দিচ্ছে বাড়ি থেকে বের হওয়ার জন্য। পুরুষেরা কাঁদে না, কিন্তু সেদিন ইসরাত দেখেছিল তার বাবার জলে চিকচিক হয়ে যাওয়া চোখ, কান্না আটকানোর বৃথা চেষ্টা। আজমল আলী আর মেহেরুন নেসা এসবের কোনো কিছুই জানতেন না। তার রাতের খাবার খেয়ে শোয়ার পরপরই এই ঘটনা। হেলাল সাহেবকে দমাতে এগিয়ে আসলেন সৈয়দ সাহেব আর সোহেব সাহেব। সোহেব সাহেব অবাক কণ্ঠে জিজ্ঞেস করলেন, বড় ভাই, আপনি কি বলছেন? এত রাতে মেজো ভাইয়ের বাচ্চাদের নিয়ে কোথায় যাবেন? আপনি রুমে গিয়ে শুয়ে পড়ুন, ঠান্ডা মাথায় চিন্তা করুন। এখানে তো ভাইয়ের কোনো দোষ নাই। আব্বার কথাই তো এই বিয়ে, তাহলে আব্বাকে গিয়ে আপনি প্রশ্ন করুন। মেজো ভাই তো শুধু নিরপেক্ষ ছিলেন না, তিনি আব্বাকে উস্কেছেন না, তিনি বলেছেন বিয়ে দেওয়ার কথা। আব্বা ভালোই বুঝেছেন, তাই তো বিয়ে দিয়েছেন। সেখানেই আপনি মেজো ভাইকে অপমান করে বাড়ি থেকে বের করে দিতে পারেন না, কারণ এ বাড়িতে যতটুকু আপনার টাকা আছে ততটুকু আব্বারও আছে। আপনি বড় হয়ে না বুঝলে কি হবে বলুন বড় ভাই? সোহেব সাহেবের এত কথাই টু শব্দ করলেন না হেলাল সাহেব। নিজের জায়গায় স্থির রইলেন। সৈয়দ কিছু বলতে যাবেন, হেলাল সাহেব থামিয়ে দিলেন। চোখ ছোট ছোট করে পৌরশালী পুরো গলায় আওড়ালেন, আমি তোদের বড় না, তোমরা আমার বড়। আমার এই সিদ্ধান্তে কারো সমস্যা হলে সেও বাড়ি থেকে নাসিরের সাথে বের হয়ে যেতে পারে। সোহেদ তোয়াক্কা করলেন না, রাগী গলায় মেজো ভাইয়ের হয়ে বলে দিলেন, আপনি ভুল করছেন বড় ভাই। সম্পর্ক রক্ষা করতে গিয়ে তা আরও ভেঙে দিচ্ছেন। আপনি যদি বড় হয়ে না বোঝেন, তাহলে আপনাকে বোঝানোর সাধ্যই আমার নেই। নাসির সাহেব নিজের অস্থিরতা লুকিয়ে নিলেন। দীর্ঘশ্বাস ফেলে বলেন, আপনার যখন এই ইচ্ছা তাহলে তাই হবে। আগামীকাল আমি আমার স্ত্রী সন্তান নিয়ে চলে যাব। আজকের এই ঝড়ঝাপটা রাতটুকু আপনার বাসায় থাকতে দিন, এই আর্জি আপনার কাছে। আজকের জন্য এই বাড়ির ছাদ কেড়ে নিবেন না দয়া করে। নাসির সাহেবের কথা শেষ হওয়ার আগে গটগট পায়ে চলে গেলেন হেলাল সাহেব। বাইরে নিলিপ্ততা মনে ভীষণ আঘাত হানল নাসির সাহেবের। ড্রয়িং রুমে বসে থেকে নিজ মনে শপথ নিলেন, এই জীবনে বেঁচে থাকলে এই বাড়ির সদর দরজায় ভিতরে পা মারাবেন না কোনোদিন। আল্লাহ যেন তার এই শপথ চিরকাল স্থায়ী রাখার তৌফিক দেন। রান্নাঘরে ফুপিয়ে কান্না করছেন নাজমিন বেগম। পাশে মুখ কালো করে দাঁড়িয়ে আছে লিপি বেগম। পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলেন, কাঁদিস না মেজো, আমি কথা বলবো ওনার সাথে। ওনার এরকম সিদ্ধান্ত নেওয়ার মানেটা কি আমি এখনও বুঝতে পারছি না। লোকটা পাগল হয়ে গিয়েছে। লিপি বেগমের কথা শেষ হতেই নিরেট গলায় রান্নাঘরের বাহির থেকে নাসির সাহেব বলেন, আপনার কথা বলতে হবে না ভাবি। বড় ভাইয়ের সিদ্ধান্ত আমি কখনো ফেলে দিইনি, এবারও ফেলবো না। নাজমিন, যাও গিয়ে কাপড় গুছিয়ে নাও। এই বাড়িতে যেন আমাদের কারোর একটা সুতাও না থাকে। নাজমিন বেগম এবার জোরালো শব্দে কেঁদে উঠলেন। সাথে কেঁদে উঠল ঝর্ণা ও রুহিণী। লিপি বেগম মুখ শক্ত করে বলেন, উনি বললেন
বলেই তুমি চলে যাবে মেজো ভাই? এখানে ওনার যতটুকু ভাগ আছে তোমারও তো ততটুকুই ভাগ আছে। নাসির সাহেব অনীহা নিয়ে চলে গেলেন। পরবর্তী কথা শোনার প্রয়োজন বোধ করলেন না। লিপি বেগম মাথায় হাত দিয়ে বসে দেওয়ালে পিঠ ঘেঁষে বসে গেলেন দেওয়ালে পিঠ ঘেঁষে মৃদু গলায় আওড়ালেন, বড় মিয়া তো বড় মিয়া, মেজো মিয়াও সুবহান আল্লাহ, একজনের তুলনায় আরেকজনের রাগ জেদ বেশি। চারিদিকে ঝিঝি পোকার ঝিঝি ডাক। বৃষ্টির তোড়ে গাছের ডাল মটমট করে ভাঙ্গার শব্দ হচ্ছে, সেই সাথে উচ্চ শব্দে বজ্রপাত। কাছের কোথাও বাজ পড়েছে, সেই শব্দে সৈয়দ বাড়ির ইট পাথর কেঁপে উঠল। জাইন একবার বন্ধ জানালার দিকে চিন্তিত চোখে তাকিয়ে খালি হাতে হাঁটতে হাঁটতে কিছুটা চুপি চুপি ইসরাতের রুমে আসলো। নাজমিন বেগমের খুঁজে সেখানে ইসরাতের মাথার পাশ ঘেঁষে চোখ বুজে বসেছিলেন নাজমিন বেগম। চোখ লেগে এসেছিল নাজমিন বেগমের। বিছানার হেডবোর্ডে মাথা হেলিয়ে দুপাশে কাত হয়ে শুয়েছিলেন তিনি। ফিসফিস কণ্ঠে কারোর গলার আওয়াজ শুনে ঘুম থেকে ধরফর করে উঠে বসলেন। চোখের পাতা জ্যাপটে নরম চোখে চারিদিকে তাকিয়ে খোঁজ করতে লাগলেন ডেকে ওঠা মানুষটাকে। শেষ হয়ে যাওয়া মোমবাতির শেষ আলোয় নাজমিন বেগম দেখতে পেলেন কিশোর বয়সে পদার্পণ করা এক বোজদার কিশোর দাঁড়িয়ে আছে এক পাশে কাচমাচু ভঙ্গিতে। জাইনকে এক পাশে কাচমাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হাত বাড়িয়ে টেনে নিয়ে এসে বসালেন নিজের পাশে। কোনো প্রশ্ন করলেন না, ঠিক সময়ের অপেক্ষা করলেন। যখন ঠিক সময় আসবে তখন জাইন নিজেই কথা শুরু করবে। আর সেই ঠিক সময়ের অপেক্ষায় নাজমিন বেগম নিলিপ্ত হয়ে বসে রইলেন জাইনের দিকে তাকিয়ে। কিটকিট করে সময় করালো। ভারী শব্দে মোটা দেওয়াল ঘড়িটি বেজে উঠল। নাজমিন বেগম শেষ হয়ে যাওয়া মোমবাতির শেষের অংশ চেপে ধরে ঘড়ির দিকে তুলে ধরলেন সময় দেখার জন্য। ঘড়ি মিনিটের কাঁটা 4:30 আটকে। মোমবাতি নামিয়ে নিয়ে রাখলেন টেবিলের উপর। আবার নীরবতা নেমে আসলো তাদের দুজনের মধ্যে। দূরে মসজিদ থেকে ধীরে ধীরে ফজরের আজান আসতে শুরু করেছে। নাজমিন বেগমের মধ্যে এবার কিছুটা উদ্দীপনা দেখা গেল। এতক্ষণ চুপ করে বসা নাজমিন বেগম ছটফট করতে লাগলেন। জাইন চুপচাপ নাজমিন বেগমের উদ্দীপনা ছটফট লক্ষ্য করল। মসজিদে ফজরের আজান হতেই জাইন নিজের মুখ খুলল। মেজমা, মেজো বাবা কি ইসরাতের নতুন করে বিয়ে দিয়ে দিবে? কিশোরের এত উদ্দীপনা নিয়ে প্রশ্ন শুনে হাসলেন নাজমিন বেগম। গুছিয়ে রাখা চুলগুলো মাথায় হাত বুলিয়ে দিয়ে এলোমেলো করে দিলেন। জাইন নাজমিন বেগমের হাত নিজের মাথায় এক হাত দিয়ে চেপে ধরে চেয়ে রইল নাজমিন বেগমের দিকে, নিজের প্রশ্নের উত্তর পাওয়ার আশায়। নাজমিন বেগম মোলায়েম কণ্ঠে বললেন, চিন্তা করো না, সব ঠিক হবে। তোমার আমানত আল্লাহ নিজে তোমার কাছে পৌঁছে দিবেন ঠিক সময়ে। শুধু পড়াশোনায় মনোযোগী হও, অনেক বড় হও, যাতে যেদিন তুমি আমার মেয়েকে নিতে আসবে সেদিন আমি নির্বিঘ্নে তোমার কাছে আমার মেয়ে সঁপে দিতে পারি। বড় ভাইয়াকে নিয়ে আবার দেশে আসবে, সব কিছু ঠিক করবে তুমি। তোমার কাঁধে এই বড় দায়িত্ব আমি তুলে দিলাম। আমার মান, আমার গুরু, আমার ভরসা তুমি ভাঙবে না আমি জানি জাইন। এমন হয়ে তৈরি হয়ে আসবে যাতে তোমার মেজো বাবা চাইলেও তোমাকে রিফিউজ না করতে পারে। মানুষ যাতে পদে পদে তোমার আচরণে মুগ্ধ হয়, আমিও নিজে যেন তার একজন হই। এখন যেমন আছো তার তুলনায় আরও বেশি বুঝদার হও। নাজমিন বেগম মাথায় হাত বুলিয়ে দিলেন জাইনের। জাইন ছলো ছলো চোখে নাজমিন বেগমের দিকে তাকিয়ে দুহাতে জড়িয়ে ধরল, ভাঙ্গা গলায় আওড়ালো, আপনাকে অনেক মিস করব। আমাকে নাকি ইসরাতকে? জাইন লজ্জা পেয়ে মুখ গুজল নাজমিন বেগমের বুকে। নাজমিন বেগম সস্নেহে পিঠে হাত বুলিয়ে দিলেন ছেলেটার। নতুন ভোরের ঝাপসা আলোয় দেখতে পেলেন তাদের চলে যাওয়ার দুঃখে কিশোর এক ছেলে ফুঁপিয়ে কান্না। দীর্ঘশ্বাস ফেলে এক হাতে পিঠে ও অন্য হাতে চুলে বুলিয়ে দিলেন। ফিসফিস করে জাইনের উদ্দেশ্যে বলেন, তুমি নতুনভাবে এসো আমাদের জীবনে। আমি ইসরাতকে তোমার অপেক্ষায় শেষ বিকেলের শেষ সূর্যের শেষ আলোয় জানালার কাছে দাঁড় করিয়ে রাখব। আমাদের এই অপেক্ষা যেন দীর্ঘ না হয়ে যায়। তুমি এসো, তাড়াতাড়ি চলে এসো। জাইন ঘুমে বুঝে আসা চোখ কোনোরকম খোলা রেখে আওড়ালো, আমি আপনাদের দীর্ঘ অপেক্ষা করাবো না মেজমা, খুব তাড়াতাড়ি আসবো।
আপনাদের ফিরিয়ে নিয়ে আসবো এই বাড়িতে। সব ঠিক করে দিব আমি। বাবার এই মিথ্যে অহংকার অহমিকা একদিন ভাঙবে। তিনি নিজে ইচ্ছেতে লজ্জিত হবেন নিজের এই দোষে। লিপি বেগম মুখ বেজার করে বসে আছেন হেলাল সাহেবের পাশে। হেলাল সাহেব স্ত্রীর দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিলেন সামনের দিকে। কপালে গাঢ় ভাঁজ ফেলে চেয়ে রইলেন বাহিরের দিকে। ঝড়ের গতিতে গাছপালা হেলছে দুলছে এদিক সেদিক। সামনের দিকে তাকিয়ে থাকতে থাকতে অনুভূত হলো পিঠে মোলায়েম নারী হাতের স্পর্শ। ঘাড় ঘুরিয়ে পিছন ফিরে তাকলেন। লিপি বেগম মুখ দিয়ে হা আকার শব্দ করতেই হেলাল সাহেব ঠোঁটের তর্জনী আঙ্গুল রেখে চুপ দেখালেন। স্বামীর কাছ থেকে কথা বলার অনুমতি না পেয়ে মাথা ঝুঁকিয়ে বসে রইলেন লিপি বেগম। ধীরে ধীরে সারাদিনের ক্লান্তি নেমে আসছে শরীরে। বিয়ে বিষয়ে কোনো প্রশ্ন করতে চাইলেন না স্বামীকে, কিন্তু মুখ দিয়ে সেই বের হয়ে আসলো বিয়ে বিষয়ক প্রশ্ন। স্বামী পিঠে হাত বুলিয়ে মৃদু গলায় আওড়ালেন, আপনি বিয়েটা মেনে নিচ্ছেন না কেন? হেলাল সাহেব চোখ থেকে চিকন লেন্সের হাই পাওয়ারের চশমাটা খুলে রাখলেন পাশের মিনি টেবিলে। বালিশ বিছানার হেডবোর্ডের সাথে হেলান দিয়ে রেখে নিজেও আদর্শা হয়ে শুয়ে পড়লেন। চোখের উপর ডান হাতের কবজি চেপে রেখে গম্ভীর স্বরে আদেশ করলেন, মম নিভিয়ে দাও। অগত্যা লিপি বেগম নিভিয়ে দিলেন মম। মমের শিখা নিভে যেতে ধীরে ধীরে অন্ধকারে ডুবে গেল পুরো কক্ষ। হেলাল সাহেব এবার নিজ থেকেই নিজের মনের কথাগুলো বলতে শুরু করলেন। আমার বন্ধু শাহেদ খানকে তো তুমি জানো। তার মেয়ের সাথে আমি জাহিনের বিয়ে ঠিক করেছিলাম। এক প্রকার বলতে পারো ওয়াদাবদ্ধ হয়েছিলাম, কিন্তু মাঝখান থেকে আব্বা বললেন জাহিনের সাথে বিয়ে দিবেন ইশরাতের। আমি প্রথম বিরোধিতা করলেও পরে ভাবলাম আচ্ছা মেনে নেওয়া চাই, কারণ আমি ভেবেছিলাম বন্ধুর সাথে করা ওয়াদা রক্ষা করব আরশের আর ওর মেয়ের বিয়ের মাধ্যমে। তবে মাঝখান থেকে আবার আব্বা আমার না করাতে রেগে গিয়ে আরশের সাথে নুসরাতের বিয়ে ঠিক করে দিলেন। লিপি বেগম আলো নিভানো থাকায় হাঁপ ছেড়ে বাঁচলেন। কান পেতে যে বিকেলে সব শুনে নিয়েছেন তা আলগোছে চেপে গেলেন নিজের মাঝে। জিজ্ঞাসা করলেন, এবার আপনি কি করবেন? হেলাল সাহেব এবার রহস্যময়ী হাসি হাসলেন। অন্ধকারে স্ত্রীর দিকে স্থির চেয়ে বলতে লাগলেন, ওদের ডিভোর্স করিয়ে দেব। লিপি বেগম আতকে উঠলেন। মুখে এক হাত চেপে ধরে অবিশ্বাস্য গলায় শোধান, আপনি কি পাগল হয়ে গিয়েছেন? নিজের ওয়াদা রক্ষা করার জন্য বিয়ে ভেঙে দেবেন? আপনি না সন্ধ্যাবেলায় বললেন পরিবার ভেঙে যাবে, তাহলে এখন কি হবে? সম্পর্ক কি জোড়া লাগবে? আপনার এরূপ কাজকর্মে সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে যাবে, এরকম অদ্ভুত চিন্তা আপনার মাথায় আসতে পারে আমি ভাবতেও পারিনি। হেলাল সাহেব নিজের আত্ম অহমিকা বজায় রেখে বলেন, অবশ্যই আসতে পারে। আমি আমার কথা রাখতে যত নিচে নামা যায় নামবো, তবুও ডিভোর্স করাবো। লিপি বেগম দ্বিধা নিয়ে স্বামীর দিকে তাকিয়ে রইলেন। 17 বছরের এই সংসারে তিনি লোকটাকে বিন্দুমাত্র চিনতে পারেননি। এই মুহূর্তে গিয়ে তিনি উপলব্ধি করলেন। চিন্তিত গলায় বলেন, কিন্তু জাইন তো ডিভোর্স দেবে না ইসরাতকে। আমি কি সেটা বলেছি তোমাকে? জাইন কেন দিতে যাবে ডিভোর্স? আরশ দিবে। ছেলেটা আমার একটা কথা ফেলে না, এবার আবদারও ফেলবে না। আপনি এরকম করছেন কেন? নুসরাতের কি হবে? ডিভোর্স দিলে তো মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে।